গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন। আজকে আমাদের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসিক গোয়েন্দা চরিত্রের গল্প মারণ বাতাস। ভাষ্যপাঠে আমি অগ্নিশ, গল্প পাঠে শ্রীপর্ণা এবং বিভিন্ন চরিত্রে সুতনু, সম্রাট, শ্রীপর্ণা, রচনা, সৃঞ্জনা এবং অতসী চ্যাটার্জি। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা মারণ বাতাস। ইদানিং কাজকর্মে অফিস পাড়ায় এলে একবার করে লালবাজারে ঢু মেরে যায় মিতিন। ডিসি ডিডি অনিশ্চয় মজুমদারের ঘরে বসে কিছুক্ষণ চা টা খায়, গল্প স্বল্পও করে। পেশার সূত্রে অনিশ্চয়ের সঙ্গে তার সৌহার্দ্য অনেক বেড়েছে। সাংঘাতিক ব্যস্ততা না থাকলে অনিশ্চয়ও তাকে দেখলে খুশি হন খুব, মহা আনন্দে আড্ডা জমান। সময়টা মিতিনের মন্দ কাটে না, শিক্ষালাভও হয়। অনিশ্চয়ের দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতার কাহিনী শোনাও তো এক ধরনের শিক্ষাই। বিকেলে চেম্বারে পা রাখতেই ডিসি সাহেব হই হই করে উঠলেন। আরে ম্যাডাম, আসুন আসুন, ভালো দিনেই এসেছেন। আজ খাঁচায় এক আজব চিড়িয়া ধরা পড়েছে। কাঁধের দুপাট্টা ঠিক করতে করতে মিতিন চেয়ারে বসলো। কি কেস বলুন তো? গত বুধবার খবরের কাগজ পড়েছিলেন? আলিপুরের মাল্টি স্টোরেড বিল্ডিং আকাশলীনায় এক পঙ্গু তরুণের রহস্যজনক মৃত্যু। সৌম্যরূপ চৌধুরী, বয়স 33, ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অ্যাপারেন্টলি মনে হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু ডাক্তার ফাউল প্লে আছে বলে সন্দেহ করছে। বাহ বাহ, খুব খুঁটিয়ে পড়েছেন তো। বডি আমরা পোস্টমর্টমে পাঠিয়েছিলাম। ইটস আ কেস অফ প্ল্যান্ড হোমিসাইড। তাই? সর্বত্র তো আমাদের কলকাতা পুলিশের বদনাম, আমাদের নাকি 18 মাসে বছর, আর এই কেসের মার্ডারার আজই কর, উইদিন 96 ঘন্টা। আচ্ছা, আপনারা দেখছি তাহলে সত্যি জেগে উঠেছেন। তা সেই দুরাত্মাটি কে? খুব তো গোয়েন্দাগিরির এজেন্সি খুলে পয়সা কামাচ্ছে। গেস করুন তো কে? আমি কি করে বলবো? কেস্টার আমি কি বা জানি, হবে কোনো শত্রু ফত্রু? শত্রু তো বটেই, যাকে বলে জাত শত্রু। বুঝলেন না তো? ম্যারিড মানুষের জাত শত্রু তো একজন স্ত্রী, ওয়াইফ। বউ খুনি? আগে হ্যাঁ, বধূ হত্যার খবর পড়ে আপনারা তো খুব তিরিং বিরিং লাফান। কথায় কথায় বরের নামে 498 হচ্ছে। স্বামী হত্যার কেস শুনেই অমনি কানে লেগে গেল। হ্যাঁ, তা নয়, তবু কাগজে পড়লাম লোকটা পঙ্গু ছিল। আপনারা সব পারেন ম্যাডাম, মেয়েদের ডিকশনারিতে দয়া মায়া বলে কোনো শব্দ নেই। ভাবতে পারবেন না কিভাবে খুন করেছে। একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার ইন আ মোস্ট স্যাভেজ ম্যান। কি রকম? এয়ার এম্বলিজম। ফাঁকা সিরিঞ্জের বাতাস ভিকটিমের বডিতে পুশ করে সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট। অক্কা। ও নো, কিন্তু এই মেথডের খুন তো সহজে ধরা যায় না। আরে সেই জন্যই তো চান্সটা নিয়েছিল। তবে জানো ডাক্তারের চোখ এড়াবে কি করে? সিরিঞ্জে বেশ কয়েক ড্রপ ব্লাড এসে গেছিল। দেখেই ডাক্তার বলে দিলেন এটা নরমাল ইনজেকশন পুশ করার কেস নয়। দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইন্টারেস্টিং তো বটেই, তবে সিম্পল। গল্প একেবারে দুয়ে দুয়ে চার। কি রকম? কৌতূহল হচ্ছে তো? ওহো, কিউরিওসিটি আর ওমেন সেম জিনিস। আহা, বলুনই না। বলছি আমি নিজেই ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। আপনাকে পুরো ডিটেল দিয়ে দিচ্ছি, দেখুন কোনো ফাঁক ফোকর খুঁজে পান কিনা। আর তার আগে বলুন, চা খাবেন না কফি? কফি চলুক। বেল বাজিয়ে কফি বিস্কিটের অর্ডার দিয়ে সৌম্যরূপ উপাখ্যান শুরু করলেন অনিশ্চয়।
তার গল্প বলার ভঙ্গিটি বেশ বৈঠকি ধরনের। দাঁড়িয়ে দাঁড়িয়ে রসিয়ে রসিয়ে বলেন কিছুটা, থেমে যান হঠাৎ হঠাৎ, লক্ষ্য করেন শ্রোতার প্রতিক্রিয়া, টুকরো টাকরা নিজস্ব টিপ্পনিও জোরেন মাঝে মাঝে। তাতে গল্প আরো জমে যায়। গল্পের মধ্যে আজ ছেদও পড়ল অল্প স্বল্প। ফাইল হাতে অফিসাররা ঢুকছে, সই সাবুত করিয়ে নিচ্ছে, কিংবা বেজে উঠছে টেলিফোন। মোটামুটি কাহিনীটা এইরকম। সৌম্যরূপ চৌধুরীর সঙ্গে চিত্রলেখা রায়ের বিয়ে হয়েছিল বছর 4 আগে। প্রেমের বিয়ে নয়, সম্বন্ধের বিয়ে। চিত্রলেখার বাপের বাড়ির অবস্থা ভালোই। বাবা রেলের অফিসার, মা স্কুলে পড়ান। চিত্রলেখা তাদের একমাত্র সন্তান। বেহালায় তাদের নিজস্ব দোতলা বাড়ি। সৌম্যরূপরাও পয়সাওয়ালা ঘর। বাবা ডাক্তার ছিলেন, নিউরোলজিস্ট, ভালোই পসার ছিল। মাও যথেষ্ট শিক্ষিত, MA পাস, তবে নির্ভেজাল হাউসওয়াইফ। সৌম্যরূপের একটি ভাইও আছে, অভিরূপ। অনিশ্চয়ের মতে সেটি একটি অকাল কুষ্মাণ্ড। 26-27 বছর বয়স হয়েছে, চাকরি বাকরির কোনো চেষ্টা নেই। বাপের রেখে যাওয়া পয়সায় খায় দায়, মস্তি মানায়। পপ মিউজিক না র্যাপ মিউজিক কিসের একটা দলে ঝ্যাং ঝ্যাং এদিক ওদিক গিটার বাজিয়ে বেড়ায়। পড়াশোনার দৌড় গ্র্যাজুয়েশন অবধি, তাও কেঁদে কোকিয়ে। লেখাপড়ায় রীতিমতো ব্রিলিয়ান্ট ছিল সৌম্যরূপ। হায়ার সেকেন্ডারিতে প্রথম 100 জনের মধ্যে ছিল। চাকরিও সে খুব একটা খারাপ করত না। মাত্র 29 বছর বয়সেই পিটারসন ইন্ডিয়ার ডেপুটি মার্কেটিং ম্যানেজার। চিত্রলেখাও হাইলি কোয়ালিফাইড, ফিজিওলজির MSc, অর্থাৎ সৌম্যরূপ আর চিত্রলেখা ছিল পারফেক্ট গুড ম্যাচ। বিয়ের পর দুজনে প্রথমে দিব্যি ছিল। প্রবলেম শুরু হলো বিয়ের মাস 6 পর থেকে। দুজনে দার্জিলিং গ্যাংটক বেড়াতে গেছিল। সেখানে নাকি কোনো পাথুরে রাস্তায় আছাড় খেয়েছিল সৌম্যরূপ। তখন থেকেই তার অসুখের সূত্রপাত। প্রথমে স্যাক্রোইলিয়াটিস, কোমরে অসহ্য ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। গ্যাংটকেই ডাক্তার দেখিয়েছিল। কলকাতায় ফেরার পর ছেলের বাবাই ছেলের চিকিৎসা করতে থাকেন। এমন সময় চিত্রলেখা একটি চাকরি পেয়ে গেল কলেজে। শ্বশুর শাশুড়ির বিশেষ মত ছিল না, সৌম্যরূপের তো ছিলই না। তবু সবার আপত্তি উপেক্ষা করে চাকরিতে যোগ দিল মেয়েটা। সম্ভবত তখন থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়ে পড়ে। নিজের চাকরি যখন যায় তখনই বউ একটা ভালো কাজ পেয়ে গেল। খটা স্বামী বা এই অবস্থা খুশি মনে মেনে নিতে পারে? ইতিমধ্যে সৌম্যরূপের অসুস্থতা আরো খারাপের দিকে গড়াচ্ছিল। বাবা নিজে তো চিকিৎসা চালাচ্ছিলেনই, এক গাড়ি স্পেশালিস্টও এনে দেখিয়েছেন, কিন্তু লাভ হচ্ছিল না কোনো। বছর 1.5 মাথায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়লেন সৌম্যরূপ। শীত দ্বারা একদম স্টিফ, যাকে বলে ব্যাম্বু স্পাইন। সর্বক্ষণ হাত পা ঝিনঝিন, ঘাড়ে কোমরে ব্যথা। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বেচারিকে সম্পূর্ণ ইনভ্যালিড করে দিল। এরকম একটা সময় সৌম্যরূপের বাবা মারা যান হঠাৎই, সেরিব্রাল অ্যাটাক। ছেলের চিন্তায় ভয়ঙ্কর উদ্বিগ্ন থাকতেন। বোধহয় তারই পরিণাম। ভদ্রলোকের মৃত্যুর বছরখানেকের মধ্যেই চিত্রলেখা শ্বশুর বাড়ি ছেড়ে বেহালায় বাপের বাড়ি চলে আসে। তারপর থেকে একদমই আর যেত না সৌম্যরূপের কাছে। কিন্তু হঠাৎ গত সোমবার সন্ধেবেলায় চিত্রলেখা সৌম্যরূপের বাড়ি এসে হাজির, স্বামীকে ডিভোর্স পেপার সই করানোর জন্য। 1 ঘন্টা 1 ঘন্টা মতন ছিল। সে চলে যাওয়ার পরই ছেলেটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সৌম্যরূপের মা ছেলের হার্ট অ্যাটাক হয়েছে ভেবে তড়িঘড়ি ডাক্তারকে কল করলেন, কিন্তু ডাক্তার এসেই গোটা ব্যাপারটা ঘুলিয়ে দেয়। বছর 2 ধরেই সৌম্যরূপের হাতে স্ক্যাল্প ভেন সেট লাগানো থাকতো। ইঞ্জেকশন দিয়ে আর শিরা খুঁজে পাওয়া যেত না বলে এই স্ক্যাল্প ভেন সেটের মধ্যে দিয়ে ইঞ্জেকশন পুশ করা হতো পেশেন্টকে। বাড়ির যে কেউই দিতে পারত। ঘুমের ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন। ওই স্ক্যাল্প ভেন সেটেই একটা 50 শিশির
সিরিঞ্জ লাগানো ছিল সেদিন, রক্তের ফোঁটা শুদ্ধ। ওই সিরিঞ্জের গায়ে চিত্রলেখার আঙুলের ছাপও পাওয়া গেছে। এমন একটি মোক্ষম প্রমাণ হাতে এসে যাওয়ার পর মেয়েটিকে ধরতে পুলিশেরা সময় লাগেনি। মিতিন প্রায় নিঃশব্দে শুনল পুরোটা। কফি এসে গেছে, চুমুক দিচ্ছে কাপে, ভাবছে কি একটা জানো। অনিশ্চয় মজুমদার ভুরু নাচালেন। কি গল্পের ফাঁক পেলেন কিছু মেয়েটার ফেভারে? ফাঁক কি বলছেন? আমি তো বড় বড় গর্ত দেখতে পাচ্ছি। মেয়েটা কখন এসেছিল, কটায় গেল, কখন ডেড বডি আবিষ্কার হলো, এসব তো কিছুই বললেন না। ওগুলো সব ফুল প্রুফ, আমরা বাজিয়ে দেখেছি। মেয়েটা এসেছিল 8:15 থেকে 8:30টার মধ্যে, গেছে ঠিক 9টায়। ফ্ল্যাট বাড়ির দারোয়ান চিত্রলেখার আসা যাওয়ার দুইয়ের সাক্ষী। ডেড বডি আবিষ্কার হয়েছে অ্যারাউন্ড 10:30টা। কে আবিষ্কার করেন? সৌমরূপের মা। মারা যাওয়ার 1.5 ঘন্টা পর কেন? চিত্রলেখাকে দেখেই সৌমরূপের মা পাশের ফ্ল্যাটে চলে গিয়েছিলেন। বোঝেনি তো, ছেলের এই দশায় বউ তাকে ডিভোর্স করতে চাইছে। কোন শাশুড়ি এমন পুত্রবধূর মুখ দর্শন করতে চায়? তবে 9:30 নাগাদ অবশ্য তিনি ফিরে আসেন। এসে পর্দা সরিয়ে ছেলেকে একবার দেখেও গেছে। ছেলে ঘুমোচ্ছে ভেবে তাকে আর ডাকেননি। মোটামুটি 10:30 নাগাদ রাতের খাবার খেত সৌমরূপ। তখনও ছেলে সাড়া দিচ্ছে না দেখে ডাক্তার এসেছিল রাত 11টা নাগাদ। তখন সবে রায়গড় মঠে ওই সেটিং করতে শুরু করেছে। ডাক্তারবাবুই মৃত্যুর টাইম লিখে দিয়েছিলেন রাত 3:09। ইনজেকশনটা ফুঁড়ে দিয়েই দুধ দাঁড়িয়ে পালিয়েছিলেন নীলাম। সিরিঞ্জটা যে খুলে সরিয়ে ফেলতে হয় এ হুঁশও তখন আর ছিল না। বোঝেনি তো, খুনি একটা না একটা ভুল করেই। তবু খুনের মোটিভটা কি? যার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে তাকে খামোখা খুন করতে যাবে কেন? ওইটাই তো খেলা। ওই জন্যই তো বলছি আজব চিড়িয়া। পাকানো সিগারেট ঠোঁটে ঝুলিয়ে লাইটার জ্বালালেন অনিশ্চয়। আগুনের শিখা ধরে রেখে চোখ টিপে বললেন, ডিভোর্সের ওসব কিছু দরকার নেই। বর টেসে গেলে বরের ন্যাচারাল ওয়ারিশন হিসাবে ওর ভাগের সম্পত্তি প্রতিটি পাই পয়সায় হাতে চলে আসবে। তাই নিয়ে ড্যাং ড্যাং করতে করতে নতুন শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে। কি নিখুঁত প্ল্যান। চিত্রলেখা আবার বিয়ে করছিল নাকি? ডিভোর্সের কাগজটা ক্যামোফ্ল্যাজ, ছুতো। ওই ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার একটা পাসপোর্ট। ও জানতো বরকে নিরালায় পাবেই। তবে আর বলছি কি, লর্ড ঘর চালাচ্ছিল তো গুণময়ী, নিজের কলেজের এক প্রফেসরের সঙ্গে। বেচারা সমরূপ হয়ে গিয়েছিল ডগ ইন দ্য ম্যানজার। এমন একটা মতলব ভাসলো যাতে ডগ বি খতম, মালকুড়িও হাতে এসে গেল। লোকে নিন্দেও করতে পারবে না, সবাই বলবে আহা কচি বিধবা নতুন করে যদি জীবন শুরু করেই। সব ঠিকঠাকই ছিল। আলমারি থেকে গয়নাকাঠি গুলো বের করে নিয়েছিল, শুধু এই সিরিজটা যদি খুলে নিত। আচ্ছা, 1 সেকেন্ড। সৌম্যরূপকে ব্যথার ইঞ্জেকশন, ঘুমের ওষুধ সবই কি ওই 50 সিসি সিরিঞ্জ দিয়ে দেওয়া হতো? ওগুলো তো ছোট ইঞ্জেকশন, 5 সিসির সিরিঞ্জ হলেই হয়ে যেত। ওই গোপ্তা সিরিজ তো অন্য কাজের জন্য রাখা থাকতো। ওই সৌম্যরূপের যখন খুব বাড়াবাড়ি চলতো তখন নাকি নাকে একটা টিউব ফিট করে ওকে খাওয়ানো হতো। রাইস টিউব? হ্যাঁ, ওইসব স্যুপ টুপ ওই 50 সিসির ওই সিরিঞ্জটাই ভরে ভায়া রাইস টিউব ফিট দেওয়া হতো পেশেন্টকে। মেয়েটা কি ধরিবাজ দেখুন, জানতো সিরিঞ্জ ছাড়া এয়ার এম্বলিজম হয় না। ফিজিওলজি স্টুডেন্ট তো। একটা কথা, মেয়েটা কতদিন আগে সৌম্যরূপকে ছেড়ে চলে গেছিল? এই তো লাস্ট পুজোর আগে, ধরুন প্রায় 8-9 মাস। কেন গেছিল? আশিক জুটে গেছিল তাই। এই শ্বশুর বাড়িতে থেকে প্রেম করার অসুবিধা হচ্ছিল। অবশ্য মেয়ের বাপ মা অন্য কথা বলছে। তাদের বক্তব্য সৌম্যরূপ অসম্ভব খিটখিটে হয়ে উঠেছে। যাচ্ছে তাই গালিগালাজ করতো, বউকে নোংরা কথা বলতো, এমন চেঁচামেচি করতো যে নার্স পর্যন্ত নাকি টিকতে পারত। তবে বাপ মা মেয়েকে ভালো প্রমাণ করার জন্য এসব তো বলবেই। কিন্তু কথাগুলো তো মিথ্যে নাও হতে পারে। ডাজন্ট রিয়েলি ম্যাটার, রাইট? চিত্রলেখা যে ইদানিং প্রেম করছিল এটা ওর বাবা মাও অস্বীকার করতে পারেনি। আমাদের পক্ষে ওটাই যথেষ্ট। আর
সৌম্যরূপের ভাইটা সেদিন কোথায় ছিল? সন্ধেবেলা। ওই যে বললাম, ব্যান্ড পার্টি, পপ মিউজিক। বাবু সেদিন দলবল নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশনে প্রোগ্রাম করছিলেন। আমি ক্রস চেক করে নিয়েছি, ছেলেটা তখন ওখানেই ছিল। ফিরেছে কখন? রাত 12টার পর। আমাদের আলিপুর থানা তখন অকুস্থানে পৌঁছে গিয়েছে। পুলিশ দেখে চোখটা নাকি ঠক ঠক করে কাঁপছিল। জোর শক পেয়েছে, তাই আর কি। যতই হোক, দাদার মৃত্যু বলে কথা। সৌম্যরূপের মার এখন কি অবস্থা? পাথর, একেবারে পাথর। মাত্র 2 বছরের মধ্যে এমন বড় বড় দুটো আঘাত। স্বামী গেল, ছেলে গেল। আমার তো মেয়েটার বাবা মার কথা ভেবেও খারাপ লাগছে। আজ নাকি খুব ছোটাছুটি করেছে কোর্টে, তাও তো মেয়ে বেল পেল না। এখন 7 দিনের পুলিশ কাস্টাডি। কি কপাল! ওই বজ্জাত মেয়ের জন্য বাপ মার মান সম্মান ধুলোয় মিশে গেল। মেয়েটা এজাহার দিয়েছে, স্বীকার করেছে সব? ও, সে মেয়ে যে কি ঠেঁটা, একদম মুখে কুলু পেটে বসে আছে। শুধু একটি বুলি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছে। আমি সৌম্যকে মানি। আমি বেরিয়ে আসার সময় সৌম্য যন্ত্রণায় ছটফট করেছিল। আমি ওকে মেপে 2 শিশি ওই কাম্পোজ ইনজেকশন দিয়েছিলাম। সৌম্যরই রিকোয়েস্ট, তার বেশি আমি আর কিছু জানি না। মিতিন কি যেন একটা চিন্তা করলো একটু, ঘড়িও দেখলো একবার। পার্থ আজ চটপট ফিরে আসবে বাড়িতে। সন্ধেবেলা বুমবুমকে নিয়ে দিদির বাড়ি যাওয়ার কথা, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। কেসটা যেন টানছে চুম্বকের মতো। মিতিন বলেই ফেলল, পুলিশি কাস্টাডি মানে তো মেয়েটা এখন এখানেই, এই লালবাজারেই। আর কোথায় যাবে? তিনি এখন লক আপ আলো করে আছেন। একটু আনা যায় মেয়েটিকে? কেন? দেখতাম, একটু কথা বলতাম। আপনার থার্ড আই দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে চান নাকি? আরে ম্যাডাম, গল্প উপন্যাসে আপনাদের মানে পেশাদার গোয়েন্দাদের যতই গুণগান করা হোক না কেন, আসল কাজ কিন্তু করি আমরাই। জহুরি যেমন রত্ন চেনে, আমরাও তেমন ক্রিমিনালদের চিনি। আমাদের খুব একটা ভুল হয় না। আপনি শত চেষ্টাতেও ওকে বাঁচাতে পারবেন না। কে বলল আমি বাঁচাতে চাই? আমি জাস্ট যাচাই করতে চাই। আমার সিক্সথ সেন্স বলছে কোথাও একটা ফাঁক রয়ে গেছে। মোটিভ ঠিক ক্লিয়ার হচ্ছে না। ওকে, দেখুন যাচাই করে, কয়লা যদি হিরে বনে যায়। একজন অফিসারকে তলব করে চাপা গলায় নির্দেশ দিলেন অনিশ্চয়। মিনিট 15 মধ্যেই বন্দিনী হাজির, সঙ্গে ইউনিফর্ম শোভিত 2 মহিলা প্রহরী। কয়েক মুহূর্ত স্থির চোখে চিত্রলেখাকে দেখল মিতিন। বয়স বড়জোর 27-28, সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় একটু লম্বা, দোহারা চেহারা, রং মোটামুটি ফর্সার দিকে, মুখখানা ভারী মিষ্টি, লাবণ্য মাখা। তবে ওই মুখে এখন ঘন মেঘ জমে আছে, বাইরের আকাশের মতো। চুলটুল উস্কো খুস্কো চিত্রলেখার, ভাসা ভাসা চোখের নিচে গাঢ় কালির পোঁজ। মাত্র কয়েক ঘন্টাতেই 2 গালে সাদা খড়ির দাগ। কাঁদছিল কি? অনিশ্চয় গমগমে গলায় বললেন, আপনাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারছেন? চিত্রলেখা উত্তর দিল না, মুখ ফিরিয়েছে অন্যদিকে। ইনি আপনার সঙ্গে কথা বলতে চান। যা প্রশ্ন করবেন ঠিক ঠিক জবাব দেবেন। চিত্রলেখা ভাবলে শীন। মিতিন মৃদুস্বরে জিজ্ঞাসা করল, শুনলাম আপনি কলেজে চাকরি করেন। কোন কলেজে? চিত্রলেখা ঘুরে তাকালোই না, স্থির চোখে দেওয়াল দেখছে। অনিশ্চয় গর্জে উঠলেন, কি হলো? জবাব কই? শব্দের অভিঘাতে যেন কেঁপে উঠল চিত্রলেখা। ঘাড় ঘোরালো একবার, চোয়াল শক্ত করে রেখেছে, তবে ওঠাপড়া করছে কণ্ঠনালী। আবার ঝট করে মুখ ঘুরিয়ে নিল। মিতিন অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালো, আলতো হাত রেখেছে গিয়ে মেয়েটার পিঠে, টেনে পাশের চেয়ারে বসালো। কোমল গলায় বলল, নার্ভাস হচ্ছেন কেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। কথাটা যেন কানেই গেল না চিত্রলেখার। কাঠের পুতুলের মতো বসে আছে। মিতিন গলা আরো নরম করল। কথা বলবেন না? ঠোঁট নড়ল চিত্রলেখার।
আমার কিছু বলার নেই, আমি তো দোষী সাব্যস্ত হয়েই গেছি। মোটেই না। যতক্ষণ পর্যন্ত না জজ রায় দিচ্ছেন ততক্ষণ অবধি আপনি দোষী নন। আমাকে একটা উত্তর দেবেন? আপনাকে দেখে সৌম্যরূপের সেদিন কি রিয়াকশন হয়েছিল? বলে কি লাভ? কে বিশ্বাস করবে? সৌম্য সেদিন আশ্চর্য রকম শান্ত ছিল, এক কথায় সই করে দিয়েছিল, নিজেই বলল গয়নার বাক্সটা নিয়ে যেতে। বেশ, এবার বলুন তো, অত বড় সিরিঞ্জে ইনজেকশন দিতে গেলেন কেন? ছোট সিরিঞ্জ খুঁজে পায়নি তাই, ওটাই হাতের কাছে ছিল, সৌম্যই বলল। আপনি জানেন সিরিঞ্জে বাবলস থাকলে মানুষ মারা যেতে পারে? জানি, কিন্তু আমি সৌম্যকে মারিনি। ফের এক কথা, তুমি মারোনি তো কে মেরেছে? ভূত? তীব্র দৃষ্টি হেনে বারেক অনিশ্চয়কে দেখল চিত্রলেখা, তারপর মাথা হেঁট করে বসে রইল। মিতিন একটু সময় নিয়ে জিজ্ঞাসা করল, আপনি যে ডিভোর্সের কাগজপত্র নিয়ে যাচ্ছেন আপনার স্বামী জানতেন? চিত্রলেখা নীরব। আপনি যখন ফ্ল্যাট থেকে চলে এলেন তখন কি আপনার শাশুড়ি ফিরে এসেছিলেন? জবাব নেই। আপনার সঙ্গে শাশুড়ি দেওরের রিলেশন কেমন ছিল? এবারও উত্তর নেই। চিত্রলেখা যেন এখন গ্রানাইটের দেওয়াল, প্রতিটি প্রশ্নই প্রতিফলিত হয়ে ফিরে আসছে মিতিনের কাছে। আরো দু একটা জিজ্ঞাসা ছুড়ে হাল ছেড়ে দিল মিতিন। হেলান দিয়ে বসেছে চেয়ারে। অনিশ্চয়ের নির্দেশে চিত্রলেখাকে নিয়ে চলে গেল দুই মহিলা প্রহরী। ঘর ফাঁকা হতেই অনিশ্চয় বললেন, দেখছেন তো কেমন ঠেঁটা? কোথায় বর মরেছে চোখের মধ্যে একটু জল থাকবে, অনুশোচনা হবে, তা নয়। দেখে নেবেন আমি ওকে ফাঁসিতে ঝোলাবো। মিতিন গুম হয়ে বসেছিল। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব মিস্টার মজুমদার। বলুন। আমি কি ওর বাড়ির লোকজনকে একটু মিট করতে পারি, মানে আনঅফিশিয়ালি? এখনো সংশয়? প্লিজ দাদা, আমি কেসটা একটু স্টাডি করতে চাই, পরে হয়তো আমার কাজে লাগবে। ওকে, আমাদের ইনভেস্টিগেশনটাকে ডিস্টার্ব না করে আপনি যা খুশি করতে পারেন। মিতিন আর বসল না, দু একটা কথা বলে উঠে পড়ল চিন্তিত মুখে। পথে বেরিয়ে ব্যাগ থেকে চিরকুটটা বার করে দেখলো একবার। আলিপুর অ্যাভিনিউয়ের ঠিকানা, বেশ পশ এলাকা। আজই কি যাবে একবার? থাক, পার্থ চিন্তায় পড়ে যাবে, বরং কাল সকালই ভালো। আকাশলীলা বাড়িখানা বিশাল, 8 তলা। প্রতিটি তলায় 6খানা করে ফ্ল্যাট, 2টি লিফট দুদিকে অনবরত ওঠানামা করছে। গেটে সেন চক্ষু মেলে বসে আছে সিকিউরিটি, তারাই এ বাড়ির দারোয়ান। গেট পেরোতে গেলে যে কোনো অপরিচিত লোককেই তাদের খাতায় নাম লিখিয়ে ঢুকতে হয়, কোথায় যাচ্ছে সেটাও নিয়ম। মিতিন অবশ্য লিফট নিল না, হেঁটে হেঁটে উঠল 4 তলায়। প্রতি তলাতেই প্রকাণ্ড প্যাসেজ। উঠতে উঠতে দেখছিল মিতিন কি সুন্দর ঝকঝকে বাড়ি, একটা ধুলোর কণা পর্যন্ত নেই। আহা, কবে যে মিতিনদের নিজস্ব বাড়ি হবে। নির্দিষ্ট ফ্ল্যাটের বেল টিপতেই দরজা খুলেছে এক তরুণ। টকটকে ফর্সা রং, পরনে পায়জামা পাঞ্জাবি, নিখুঁত কামানো গাল, এক মাথা চুল ফুলে ফুলে আছে, চোখটাও ফোলা ফোলা। দেখে মনে হয় এইমাত্র ঘুম থেকে উঠল। যুবকটি কায়দা করে জিজ্ঞাসা করলো, ইয়েস। আপনি নিশ্চয়ই অভিরূপ চৌধুরী? আপনি? আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়, আমি লালবাজার থেকে আসছি। আপনার দাদা সৌম্যরূপ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। অভিরূপের মুখ চোখ পলকে বদলে গেছে। পাংশু মুখে বলল, আর জিজ্ঞাসাবাদের কি আছে? মার্ডারার তো অলরেডি অ্যারেস্টেড। তা হয়েছে, কিন্তু কেস সাজাতে গেলে আরও কিছু ইনফরমেশন দরকার। আশা করি আপনারা সহযোগিতা করবেন। শিওর শিওর শিওর, আসুন আসুন। ফ্ল্যাটের ভেতরে ঢুকে মিতিন চমকিত। অতিকায় ড্রয়িং হল, শ্বেতপাথরের মেঝে, মহার্ঘ সব ফার্নিচার, কোণে দেওয়াল জোড়া অ্যাকোয়ারিয়াম। বৈভব যেন চারিদিক থেকে ঠিকরে পড়ছে। এবাড়ির সম্পত্তির লোভে
এক আধটা খুন ঘটে যেতেই পারে। লম্বা টানা নরম সোফায় এসে বসল মিতিন। অভিরূপ ভেতরে গিয়েছিল। এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে বেরিয়ে এসেছে। মহিলা তেমন সুশ্রী নন, বরং বেশ কুরুপাই, তবে গায়ের রংটি ক্যাটক্যাটে সাদা। মুখ চোখ কেমন নিষ্প্রাণ মহিলার, দৃষ্টি শূন্য। দেখেই বোঝা যায় এখনো শোক সামলে ওঠেননি। মিতিন উঠে দাঁড়িয়ে বলল, জানি আপনাদের বিরক্ত করা হচ্ছে, তবু কয়েকটা প্রশ্ন না করলে না। আমি ঠিক আছি। আমি আপনাদের একটু আলাদা আলাদা করে প্রশ্ন করতে চাই, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, নো প্রবলেম। আমি ভিতরে যাচ্ছি। বলছিলাম, আপনার জন্য চা বা শরবত কিছু পাঠিয়ে দেবো? নো নো থ্যাঙ্কস, একটু জল খাওয়াতে পারেন, ঠান্ডা। অভিরূপ অন্দরে মিলিয়ে যেতেই কথা শুরু করলো মিতিন। দেখুন মিসেস চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনেছেন কাল সকালে আপনার পুত্রবধূকে অ্যারেস্ট করা হয়েছে। জানি, লালবাজার থেকে ফোন এসেছিল। আপনি কি ভাবতে পেরেছিলেন আপনার পুত্রবধূ এমন একটা কাজ করতে পারে? না, আমি কিছুই ভাবতে পারছি না। আপনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? খুব ভালো ছিল বলবো না, আমার ছেলেকে অতি কষ্ট দিয়েছে। তাকে কি করে আমি... বিয়ের পর থেকেই কি সে আপনার ছেলেকে কষ্ট দিয়েছে? তা কেন, ওদের তো মোটামুটি মিলমিশ হয়েই ছিল। আমিও তখন লেখাকে মাথায় করে রেখেছিলাম, কিন্তু যেদিন থেকে আমার ছেলেটা অসুস্থ হয়েছে, লেখা বড্ড অবহেলা করেছে তাকে। চিত্রলেখার চাকরি করাটাও তো আপনার বিশেষ পছন্দ ছিল না। আমার স্বামীরও পছন্দ ছিল না। স্বাভাবিক, আপনাদের সংসারে তো অর্থের তেমন প্রয়োজন নেই। বলুন, আপনিই বলুন। সোমু বড় ভালোবাসার কাঙাল ছিল, একটু বয়স সঙ্গ চাইতো, বউকে সবসময় কাছে কাছে চাইতো, অথচ মেয়েটা কি নিষ্ঠুর ভাবে ওকে ছেড়ে চলে গেল। কাজের লোক ট্রেতে জল নিয়ে এসেছে। বছর 35-এর এক কালো কুলো বউ। মিতিনের জল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো বউটা, তারপর ট্রে নিয়ে চলে গেল ঘুরে তাকাতে তাকাতে। মিতিন আলগাভাবে জিজ্ঞাসা করলো, এ কি আপনাদের রাত দিনের লোক? না, সকালে আসে, সন্ধ্যায় যায়। একাই সব করে? আর একজন আছে, গোপালনগরের দিক থেকে আসে, কাচাকুচি করে, ঘরদোর মোছে, রান্না বান্না সব এই সুবলাই করে। হ্যাঁ, যা বলছিলাম, আপনার ছেলের সঙ্গে ছেলের বউয়ের সম্পর্ক অন্যরকম ঠিক কবে থেকে হয়েছে? অসুখের শুরু থেকেই? বলতে পারেন। তা সে কতদিন হবে? প্রায় 3-3.5 বছর। চিত্রলেখা তো বাড়ি ছেড়েছে মাত্র 8-9 মাস আগে। একদিন তাহলে সে এখানে পড়েছিল কেন? আমার স্বামীর প্রখর ব্যক্তিত্ব ছিল, তাকে অমান্য করেও চাকরিতে বেরোতো বটে, তবে এ বাড়িতে ছেড়ে যাবার সাহস তখনও পাইনি। আচার আচরণ লেখার তখন অনেক ভদ্র ছিল। আমার স্বামী চলে যাবার পর লেখা লাগাম ছাড়া হয়ে যায়। 2 মিনিটের জন্য সমুর ঘরে ঢুকতে চাইতো না। আলাদা শুতো, নিজের খেয়াল খুশি মতো থাকতো। আমার ছেলেটা যে একা একা গুমড়ে মরেছে। আপনি বউকে বোঝাননি? মেয়েদের মন বাড়মুখ হয়ে গেলে সে তখন অন্য একটা জগতে চলে যায়। শাশুড়িকে তখন সে কেয়ার করবে কেন? তার মানে আপনার তরফ থেকে আপনি যা বলার বলেছিলেন। নিজের মান বাঁচিয়ে যতটুকু বলা যায়। আচ্ছা, চিত্রলেখা যে সেদিন এ বাড়িতে আসছে আপনি জানতেন তো? অভিকে ফোন করে বলেছিল, মানে আমার ছোট ছেলে। কেন আসছে জানতেন? অভির মুখে শুনেছিলাম। এ বাড়ি থেকে চলে যাওয়ার পর চিত্রলেখা কি ফোন টোন করতো? সবই করতো। আমি লাইনটা ধরে হ্যান্ডসেটটা সমুকে দিতাম। মিতিন দেখছিল মহিলাকে। এখন আর সৌম্যরূপের মার চোখে জলের আভাস নেই, স্বরও অনেকটা দৃঢ় হয়েছে। অনুচ্চ স্বরে মিতিন বলল, সেদিন চিত্রলেখা আসার পর তার সঙ্গে কোনো কথা হয়েছিল? সারাদিন ধরে ভেবেছিলাম নিজেকে সংযত রাখবো, কিন্তু ওকে দেখা মাত্র মাথাটা কেমন গরম হয়ে গেল। বেরিয়ে গেলেন বাড়ি থেকে? হ্যাঁ, উল্টো দিকে ফ্ল্যাটে গিয়ে বসেছিলাম। তখন বাজে কটা? ঘড়ি তো দেখিনি,
তবে 8:20-25। আপনার ছেলের মৃত্যু হয়েছে তো রাত 9টায়। ডক্টর পাঁজা তো তাই বলছেন। তখন আপনি পাশের ফ্ল্যাটেই? হ্যাঁ, রানীদির সঙ্গে কথা বলছিলাম। কথা বলার সময় রানীদির ঘড়িতে ঢং ঢং করে 9টাই বেজেছিল, আমার মনে আছে। আপনি ওখান থেকে ফিরলেন কখন? প্রায় 9:30টার কাছাকাছি। লেখা তখন চলে গেছে। তারপর আপনি ছেলের কাছে গেলেন? সমু লেখাকে অসম্ভব ভালোবাসত। লেখাকে ছেড়ে থাকতে সমুর খুব কষ্ট হতো। সেই লেখা ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে যাচ্ছে, আবার বিয়েও করবে শুনছি। আমি কিছুতেই ওর ঘরে পা রাখতে পারছিলাম না। তাও মায়ের প্রাণ, দরজায় এসে একবার দাঁড়ালাম, দেখলাম সমু তখনও ঘুমোচ্ছে। আচ্ছা, আপনি জানতেন চিত্রলেখা আবার বিয়ে করছে? ও মেয়ের হায়া সরম কিছুই ছিল না। সমুকে নিজেই একদিন ফোনে বলেছিল। ও আচ্ছা। নিতিন ঘরে একবার আলগা চোখ বোলালো। সুদৃশ্য কাঠের শোকেসের মাথায় এক যুবকের হাস্যমুখ ছবি, মালা পরানো। ছবিটার দিকে চোখ রেখেই নিতিন বলল, চিত্রলেখা আবার বিয়ে করতে চায় শুনে আপনার ছেলের কি রিয়াকশন হয়েছিল? প্লিজ ওই প্রশ্নটা আমাকে করবেন না, আমার বুক ভেঙে যাচ্ছে। সরি। নিতিন সামান্য অপ্রস্তুত বোধ করল। একটুক্ষণ ভেবে নিয়ে বলল, তার ছেলের ঘরে উঁকি দিয়ে আপনি কোথায় গেলেন? নিজের ঘরে আলো নিভিয়ে শুয়েছিলাম। দরজা থেকে আপনার নজরে পড়েনি স্ক্যালপেন সেটে সিরিঞ্জটা লাগানো আছে? নজর করা উচিত ছিল, খেয়াল করিনি। আর দেখতে পেলেই বা কি হতো, সমু তো তখন আর নেই। পরে 10:30টায় ছেলেকে খাওয়াতে গিয়ে দেখলেন। মহিলা মাথা নাড়লেন, বড় একটা শ্বাসও ফেললেন যেন। ছেলের জন্য কি খাবার ছিল সেদিন? চিকেন, না ভেজিটেবল স্টু আর টোস্ট। মশলা দেওয়া খাবার সমুর আর হজম করতে পারত না। শেষ প্রশ্ন, আপনার ছেলে বেড রিডেন ছিল, নার্স রাখেননি কেন? নার্স এসেছে মাঝে মাঝে, সমুর খুব বাড়াবাড়ি হলে। সমু নার্সের সেবা পছন্দ করতো না। এমনি সময় তাহলে কে করতো সব? আমি ছাড়া কে করবে? কে আর ছিল সমুর? ও হ্যাঁ, আপনার স্বামীর কি কোনো উইল ছিল? উইল করার সে সময় পেল কোথায়? তবে এই ফ্ল্যাট, গাড়ি সবই আমার নামে। একটা জমিও আছে আমার নামে সল্টলেকে। ব্যাংকের অ্যাকাউন্টে জয়েন্ট ছিল, এখন আমি হ্যান্ডেল করি। ওয়ান মোর কোয়েশ্চেন, এটাই লাস্ট। আপনার ছেলের কোনো LIC ছিল? ছিল একটা, $1,2,000 টাকা। আপনার পুত্রবধূ নিশ্চয়ই নমিনি? না, পলিসিটা চাকরি পেয়েই করিয়েছিল বিয়ের আগে। আমার ছোট ছেলে নমিনি। হয়তো বউয়ের নামে ট্রান্সফার করে দিত, সে সুযোগই বা পেল কই। নিতিন 2-1 সেকেন্ড চোখ বুজে রইল, তারপর বলল, আপনি এখন যেতে পারেন। ছোট ছেলেকে কাইন্ডলি পাঠিয়ে দিন। ধীর পায়ে উঠে গেলেন মহিলা। ড্রয়িং হল পেরিয়ে একেবারে কোণে বুঝি তার ঘর। পর্দা সরিয়ে ঢুকে গেলেন সেখানে। সে ঘর থেকেই প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে অভিরূপ। হেলান দিয়ে বসে দুহাত সোফার কাঁধে ছড়িয়ে দিল। আপনি তো প্রাইভেট ডিটেকটিভ, তাই না? নিতিন বেশ অবাক। কি করে জানলেন? লালবাজারে এক্ষুনি ফোন করেছিলাম। ও, আমি জেনুইন কিনা কনফার্ম করে নিলেন? দেখুন, সে তো করতেই হয়, রিসেন্টলি প্রেস এসে যা জ্বালাচ্ছে। তো বলুন, কি জানতে চান? বাহ, বেশ স্মার্ট তো। নিতিন একটু ঝেঁকে নিতে চাইল ছেলেটাকে। ভুরু কুচকে বলল, আপনার তো ঘটনার দিন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল, তাই না? পুলিশ তো ভেরিফাই করে নিয়েছে। কটায় প্রোগ্রাম ছিল? ওই 9টা ফটাতেই ছিল। স্টেজে ওঠার সময় অত ঘড়ি ফড়ি দেখিনি। আপনাদের পপ টপ তো আবার একটু রাতের দিকেই হয়, 10টা-11টার আগে তো শুরু হয় না, ঠিক বলছি? বাট সেদিন হয়েছিল। পুলিশ কিন্তু এটা কনফার্ম করেনি। মানে আপনি কি বলতে চাইছেন? আমি জানি আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছিল 10:30টায়। নিতিন অন্ধকারে ঢিল ছুড়ল একটা।
9টা থেকে 10:30 আপনি কোথায় ছিলেন? অভিরূপের মুখ সাদা হয়ে গেল, তোতলাতে শুরু করেছে। কে বললো? আন্দাজ লেগে গেছে। মিতিন মনে মনে হাসল, কড়া গলায় বলল, সেটা জানার প্রয়োজন নেই, আমার প্রশ্নের উত্তর দিন। আমি আমার এক বন্ধুর সঙ্গে ছিলাম। বন্ধু? না মানে বান্ধবী। কি নাম? পল্লবী সেন। আমি 9:30 অবধি ওর সঙ্গেই ছিলাম, বিশ্বাস করুন। আর তারপর গিয়ে গ্রুপে জয়েন করি। আমি আপনাকে পল্লবীর ঠিকানা, ফোন নম্বর সব দিয়ে দিচ্ছি, খবর নিয়ে দেখতে পারেন। কিন্তু আমরা দুজনে একসঙ্গে গোল পার্কের মোড়ে। আপনার বান্ধবীর সাক্ষ্য টেনেবল হবে না, তাকে ইন্টারেস্টেড পার্টি বলে গণ্য করা হবে। আপনি আমায় ভয় দেখাচ্ছেন কেন? আমি কি দাদাকে মারতে পারি? কেন নয়? কিন্তু কেন মারবো? দাদার যে শরীরের হাল হয়েছিল আর যা মেন্টাল কন্ডিশন ছিল, দাদা তো যে কোনো দিন হার্ট ফেল করে মারা যেত। দুনিয়ায় ভ্রাতৃহত্যা অতি কমন ঘটনা, আর দাদা মারা গেলে আপনিও দাদার এলআইসিটা পেয়ে যান। মোরওভার পৈতৃক সম্পত্তিরও আর কোনো ভাগিদার থাকে না। আমি এসব কখনো স্বপ্নেও ভাবিনি। হয়তো তাই, কিন্তু আপনাকে সন্দেহ করার যথেষ্ট যুক্তি আছে, নয় কি? না, বিশ্বাস করুন, আমি কারোর কোনো সাথে পাচেও থাকি না। আর সত্যি কথা বললে, দাদার কথা ভাবলে আমার কান্নাই পায়। আর বৌদির কথা ভাবলে? তিনি অ্যারেস্ট হওয়ায় আপনি নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। কেন খুশি হব কেন? প্রথমত, আপনি ঝুট ঝামেলা থেকে বাঁচলেন, মানে পুলিশের টানা হ্যাচড়া থেকে। সেকেন্ডলি, টাকা পয়সার আর একটা সম্ভাব্য দাবিদার কমে গেল। থার্ডলি, তিনি আপনার দাদাকে অনেক কষ্ট দিয়েছেন, তিনি বিপাকে পড়ায় আপনার আনন্দ পাওয়ারই কথা। অভিরূপ ঠোঁট টিপে রইল কিছুক্ষণ, মাথার ওপর ফ্যান ঘুরছে, সেদিকে তাকালো একবার, তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলল, ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো, বৌদি দাদাকে মেরেছে, এটা না এখনো আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। কেন? তিনি তো অতি নিষ্ঠুর প্রকৃতির মহিলা ছিলেন, আপনার দাদাকে এই অবস্থায় ছেড়ে গিয়েছিলেন। দেখুন, এ সময় হয়তো বলা উচিত নয়, তাও বলছি, আমার দাদাও কিন্তু বৌদির ওপর কম মেন্টাল টর্চার করেনি। সারাক্ষণ খিট খিট মেজাজ, অশ্রাব্য গালাগালি। বৌদির মতো এরকম একজন ডিগনিফাইড মেয়ে কেন সহ্য করবে বলুন তো? আর কতদিনই বা বরদাস্ত করবে? মাত্র 6 মাস ঘর করেছে বলে সারা জীবন রোগী ঘাঁটতে হবে, একটা খিটখিটে পঙ্গু স্বামীর সঙ্গে থাকতে হবে। অবশ্য দাদার দিক দিয়েও যদি দেখি, দাদাও ঠিক একটা টকবগে ইয়াং ছেলে হঠাৎ যদি পার্মানেন্টলি ইনভ্যালিড হয়ে যায়, তার তো সত্যিই কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হতেই পারে। আর সত্যি কথা, আমি অমন অবস্থায় পড়লে হয়তো আমারও একই হতো। অনিশ্চয় মজুমদার যতটা অপগণ্ড বলেছিলেন, তত যেন অপগণ্ড নয়। ঘটে বেশ যুক্তিবুদ্ধি আছে তো ছোকরার। নিতিন তেরচা চোখে তাকালো। তার মানে আপনি বলতে চাইছেন আপনার বৌদি খুনি নন? না, এ কথা তো বলিনি, হয়তো বৌদি, কারণ সেদিন ওই মোমেন্টে কি ঘটেছিল সেটা কেমন করে বলব। হয়তো দাদা এমন কিছু করেছিল যার জন্য বৌদি উত্তেজনার মাথায়। কিন্তু আমি বলছিলাম, বৌদিকে অপরাধী ভাবতে আমার ভালো লাগছে না। আপনার বৌদির উপর বেশ উইকনেস আছে মনে হচ্ছে। না দেখুন, আমি নিউট্রাল, আমি যা দেখেছি যা বুঝেছি আমি তাই বলছি। আপনি জানেন আপনার বৌদি আবার বিয়ের কথা ভাবছিলেন? আমি সবই জানি। দেখুন, এতে দোষও দেখি না কিছু। আফটার অল তারও তো একটা লাইফ আছে। কেন একটা ইনভ্যালিড লোকের জন্য সে পচে মরবে বলুন তো? প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার আছে। বৌদি যখন সেদিন ফোন করে ডিভোর্সের কথা বলল, আমি তখন বলেছিলাম তোমার এই ডিসিশনটা আরো আগে নেওয়া উচিত ছিল। না, ছেলেটার ওপর বেশ শ্রদ্ধাই জাগছে। নিতিন চোখ কুচকে জিজ্ঞাসা করল, আপনার মার সঙ্গে বৌদির সম্পর্ক কেমন ছিল? দেখুন, মা একটু রিজার্ভ প্রকৃতির, একেবারে দাদা অন্ত প্রাণ। দাদা কষ্ট পেলে, অবশ্য মা কোনোদিন বৌদিকে মুখে কিছু বলেনি, অ্যাটলিস্ট আমি যতদূর জানি। পুরো এপিসোডটাই বড় স্যাড।
আচ্ছা, আপনার মা বলছিলেন দাদা মারা যাওয়ার সময় তিনি রানীদির ফ্ল্যাটে ছিলেন। কোন ফ্ল্যাটটা রানীদির? ওই তো ঠিক উল্টো দিকের দরজাটাই। আপনি কি এখন ওখানেও যাবেন নাকি? এই 5-7 মিনিট, অল্প 2-4টে কথা আছে আর কি। কার সঙ্গে কথা বলবেন? সে তো এক ঢকঢকে বুড়ি। মা যে কি করে ওর সঙ্গে কমিউনিকেট করে, চোখে দেখে না কিছু, আপন মনে বিড়বিড় করে যায়। ও বাড়িতে আর কে আছেন? আছে বুড়িরই এক স্যাঙাত, এক আতকালা ঝি, অন্নদা মাসি। তবে বুড়ি কিন্তু খুব বড় বাড়ির বউ ছিল, সিংহগড়ের জমিদার বাড়ির একমাত্র ছেলের বউ। এই যে আমাদের এই কম্পাউন্ডটা দেখছেন, এই গোটাটাই ওদের জমি ছিল। আর বুড়ির ছেলেরাও কিন্তু ঘ্যাম ঘ্যাম, কেউ স্টেটসে, কেউ কানাডায়, আর বড় বড় নাতি নাতনিও আছে। মিতিন দরজা এসে বলল, আপনার মাকে বলবেন চললাম, তবে দরকার হলে আবার এসে জ্বালাবো কিন্তু। অভিরূপ ঘাড় নাড়ল, হাসল সামান্য, মুখে কিছু বলল না। রানী রাহিরের ফ্ল্যাটে ঢুকে মিতিন ভিড়মি খাওয়ার জোগাড়। এ তো এক মিনি রাজপুরী। দেওয়ালে ইয়াব বড় বড় অয়েল পেন্টিং, মোষের মাথা, বাঘের চামড়া, সিলিংয়ে পেল্লাই ঝাড় লণ্ঠন। আস্ত বাঘ আছে একখানা, পিতলের, তবে সবেতেই বেশ ধুলোর আস্তরণ। অন্নদা মিতিনকে রানী লাহিড়ীর ঘরে নিয়ে এলো। প্রায় মানুষ সমান উঁচু আবলুস কাঠের পালঙ্কে আতশোয়া হয়ে আছেন বৃদ্ধা রানী। কুঞ্চিত চামড়া, সনের দড়ির মতো চুল, টকটকে রং বাদামি মেরে গেছে, চোখের মনি সবজেটে, অস্বচ্ছ কাঁচের গোলক যেন। অন্নদা চেঁচিয়ে বলল, মা, পুলিশের লোক আইছে। রানী খড়খড় করে উঠলেন। কে ব্যাপার বলো তো বাচ্চা? সেদিনও এসে এক গাদা জেরা করে গেল, আজ আবার এসে? আর জেরা নয়, আপনার সাথে গল্প করতে এসেছি। ও মা, এ যে মেয়ে পুলিশ, কালে কালে কত কি হলো, পিঠে পুলি ন্যাজ গজালো, মেয়ে ছেলেও পেয়াদা হয়েছে। তা বাচ্চা সৌম্য মরলো বলে তোমরা বারবার আমার কাছে আসছো কেন? বারে, সমুর মা আপনার বন্ধু না? অপর্ণার কথা বলছো? আহারে, বড় দুঃখী মেয়ে। ছেলেটাকে নিয়ে কটা বছর বেচারার কি আতান্তরই না গেল। আপনার কাছে এসে খুব কান্নাকাটি করতেন বুঝি? এক জায়গায় তো মানুষকে হালকা হতে হয়। আমার ছেলেরা থেকেও নেই। অপর্ণার ছেলেটা বেঁচে মরেছিল। দুজনে দুজনকে মনের কথা বলে দুঃখ জুড়াতুম। বিধাতার কি লীলা, সেই ছেলেকেও বউ মেরে দিয়ে গেল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মাগি ধরা পড়েছে। ভগবান মাথার ওপর আছে না। মেল ট্রেনের মতো কথা বলে চললেন রানী। হঠাৎ দেওয়াল ঘড়িতে বাজনা বেজে উঠল। বিচিত্র এক সুর, বিদেশি। থামতেই ঢং ঢং ঢং। বারোটা বাজছে। কবজি ঘুরিয়ে নিজের ঘড়ি মিলিয়ে নিল মিতিন। বৃদ্ধাকে থামানোর জন্য বলল, আপনার ঘড়ির আওয়াজটা তো জব্বর। আমার ছোট ছেলে পাঠিয়েছে কানাডা থেকে। আওয়াজটা বড্ড জোর, শুনলেই বুক কেঁপে যায়। তবে মজাও আছে বুঝলে। ঘরে অন্ধকার করে দিলে এ ঘড়ি আর বাজবে না। মিতিন অনুসন্ধিৎসু চোখে তাকালো। উপরে নিচে
দুটো কালো কালো টিপ রয়েছে ঘড়িটার। ফটোসেল? আজকাল অবশ্য এই ঘড়ির কলকাতাতেও ছড়াছড়ি। ঘন্টা যখন বাজছে, আলো নিভিয়ে দাও, অমনি আওয়াজ বন্ধ। বৃদ্ধা আপন মনে বিড়বিড় করে চলেছেন, আমি তো এই ঘন্টার ভয়ে আলোই জ্বালি না। দিনের বেলাটুকু কান বুঝে কাটিয়ে দিই, ব্যাস সন্ধ্যা হলেই নিশ্চিন্তি। আলো না জ্বললে আমার কি বলো, অন্ধের কি বা দিন কি বা রাত। বটেই তো। নিতিন ঘাড় দোলাতে গিয়েও থেমে গেল, বলল, অপর্ণা দেবী যে বললেন আপনার ঘড়িতে সেদিন 9টা বাজলো। বেজেছিল তো। অপর্ণা বলল 9টা বেজে গেছে। এবার দেখি আস্তে আস্তে ঘরে যাই। বউটা হয়তো এতক্ষণে বিদে নিয়েছে। উনি কি ঘন্টা বাজার পরেই চলে গেলেন? না না, তারপরেও তো ছিল অনেকক্ষণ। ঘন্টা বাজার ঠিক আগে কি এসেছিলেন? দাঁড়াও বাপু, একটু ভেবে নি। বৃদ্ধার গোটা মুখ কুঁচকে গেল, পরক্ষণেই উদ্ভাসিত। মনে পড়েছে, ঘন্টা বাজার অনেক আগে গিয়েছিল। কান্নাকাটি করছিল খুব, আহারে। আমি কত মাথায় হাত বুলালুম। একটু শান্ত হয়ে সুস্থির হয়ে অন্নদাকে পান কিনতে পাঠালো। পান আনার পরই তো ঘরে চলে গেল। ও আচ্ছা মাসিমা, উনি কি এসে বউয়ের নামে খুব নিন্দে করতেন? নিন্দে? না না, ও নিন্দে কারোরই করতো না বাচ্চা। দোষ তো নিজের কপালকে। আপনার সাথে বউটার আলাপ ছিল? ছিল একটু আধটু। বড় বিদ্যের দেমাক ছিল মাগি। আমার সঙ্গে বেঁকা সুরে কথা বলতো। যা, এখন জেলের লস্যি খা। কিছু না বলতেই অন্নদা 1 কাপ চা নিয়ে এসেছে। চুমুক দিয়েই উঠে পড়ল মিতিন। অন্নদার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। এবার লিফট ধরেই নামলো, সিঁড়ি বেয়ে নয়। একা মনে ভাবতে ভাবতে কখন যেন গেটের বাইরে চওড়া ফুটপাত ধরে হাঁটছে। ওপরে শ্রাবণের মলিন আকাশ, নিচে এক বিষণ্ণ দিন। দিনটা যেন সিঁথিয়ে যাচ্ছিল মিতিনের বুকের ভেতর। একটা ছবি ফুটে উঠছে আবছা, মিলিয়ে যাচ্ছে। হঠাৎই মস্তিষ্কের কোষে বিদ্যুতের ঝলসানি। মিতিন দাঁড়িয়ে বলল। 1 সেকেন্ড চোখ পিটপিট করে ভাবল কি যেন, তারপরই উল্টো মুখে দৌড়েছে সোজা আকাশলীনা। হাঁপাতে হাঁপাতে সিকিউরিটি কাম দারোয়ানের ঘরে ঢুকলো। মিনিট 10 মধ্যেই সিকিউরিটির ঘর থেকে বেরিয়ে এসেছে মিতিন। মুখ তার বর্ষার আকাশের মতো থমথম। অভিরূপ দরজা খুলে চমকে গেল। আপনি আবার? মিতিন ভারী গলা বলল, বলেছিলাম তো দরকার হলে আবার আসতে পারি। হ্যাঁ বলুন, কি দরকার? আপনার মাকেও ডাকুন, একসঙ্গেই দুজনকে বলবো। আওয়াজ পেয়ে বুঝি অপর্ণা বেরিয়ে এসেছেন ঘর থেকে। বিস্মিত চোখে দেখছেন মিতিনকে। দুজনের দৃষ্টি উপেক্ষা করে মিতিন সোজা সোফায় গিয়ে বসল। কেটে কেটে বলল, চিত্রলেখা ফাঁসি কাটে ঝুললে আপনার কি ভালো লাগবে অপর্ণা দেবী? অপর্ণা নিরাসক্ত চোখে তাকালেন। অনেক পাপের ফল তো ভুগতেই হবে। তার থেকেও বড় পাপ কিন্তু আপনি করেছেন। আপনি সৌম্যরূপকে মেরে ফেলেছেন। কি পাগলের মতো কথা বলছেন? আপনি কি বলছেন আপনি জানেন? ঠিকই বলছি। অপর্ণা দেবী সজ্ঞানে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আপনার দাদাকে হত্যা করেছেন। মিতিন সরাসরি অপর্ণার চোখে চোখ রাখল। অঙ্কটা ফেঁদেছিলেন খুব ভালো, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। অপর্ণার নত মস্তকে দাঁড়িয়ে অভিরূপ একবার মাকে দেখছে, একবার মিতিনকে। বুঝবেন বলি, দৃশ্যগুলো আমি পর পর সাজিয়ে দিচ্ছি। ভুল হলে অপর্ণা দেবী সংশোধন করিয়ে দেবেন।
চিত্রলেখা সেদিন ঘরে ঢোকা মাত্র অপর্ণা দেবী বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। আবার ফিরে এসছেন। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, পর্দার এপার থেকে নিঃসাড়ে শুনছেন। বুকের মধ্যে কান্না জমে উঠছে, সঙ্গে সঙ্গে ক্রোধ। চিত্রলেখার ঘুমের ইঞ্জেকশন দেয়া দেখলেন অপর্ণা দেবী। সত্যি ছোট সিরিঞ্জ খুঁজে না পেয়ে রাইলস টিউবের জন্য রাখা 50 সিসির সিরিঞ্জটা দিয়েই সৌম্যরূপকে ঘুম পাড়িয়ে দিল চিত্রলেখা। ব্যথায় ছটফট করছিল সৌম্যরূপ, শুধু ব্যাধির যন্ত্রণায় নয়, মনের ব্যথাতেও। দেখে সহ্য হচ্ছিল না অপর্ণা দেবীর। চিত্রলেখা বেরোনোর মুখে মুখে তিনি সরে গেলেন নিজের ঘরে। ওর ঘরটা এক টেরে, সৌম্যরূপের ঘর থেকে বেরোনোর সময় দেখাই যায় না প্রায়। চিত্রলেখা চলে যাওয়ার পরই ছেলের ঘরে এলেন অপর্ণা। হাতে তখন তার গ্লাভস অথবা রুমাল। পুত্রবধূর দয়া দেখিয়ে স্বামীকে ঘুম পাড়ানো তখন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। উনি নিজে ডাক্তারের স্ত্রী, এয়ার এম্বলিজম করতে কি করে হয় ওনার জানা আছে। বুকে পাথর চেপে ঘুমন্ত ছেলের হাতে বাতাস ইনজেক্ট করলেন অপর্ণা দেবী। বুদ্ধিও অপর্ণা দেবীর অতি ক্ষুরোধার। 10-15 মিনিট অপেক্ষা করে ছুটলেন সামনের ফ্ল্যাটে। অন্ধকার ঘরে শুয়ে আছেন রানী লাহিড়ী। তার ঘরের আলো জ্বাললেন, তার সঙ্গে কথা শুরু করলেন। মনের মধ্যে তখন তার তোলপাড় চলছে, কথা বেরোচ্ছে না, শুধুই কান্না আসছে। কাঁদতে কাঁদতে হিসেব ভোলেননি। ঠিক 10টা বাজার মিনিট কয়েক আগে অন্নদাকে পান কিনতে পাঠিয়ে দিলেন, আর ঠিক 10টা বাজার পর ঘন্টা বাজা শুরু হলো। 1, 2, 3, 4। কথা বলতে বলতে এক পা করে সুইচ বোর্ডের দিকে সরে যাচ্ছেন অপর্ণা দেবী। 9ম ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই আলো অফ। 10ম ঘন্টা আর বাজল না। অন্ধ রানী লাহিড়ী কিছুই টের পেলেন না, কিন্তু তাকে 9টার ঘন্টা বাজার কথাটা অপর্ণা দেবী স্মরণ করিয়ে রাখলেন এবং অন্নদা ফেরার পর তিনি নিজের ফ্ল্যাটে ফিরে এলেন। তখনই প্রায় 10:30। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলেন, তারপর পুলিশ। যেভাবে যা চেয়েছিলেন অপর্ণা দেবী সবই পরপর ঘটতে লাগলো। একে তিনি মা, তার উপর 9টার অ্যালিবাই তার কাছে করাই আছে, তাই তিনি আগাগোড়াটাই সমস্ত সন্দেহের ঊর্ধ্বে থেকে গেলেন। কিন্তু একটা কথা মাথায় আসেনি, অন্নদাকে কায়দা করে তিনি হটিয়ে দিয়েছিলেন বটে, কিন্তু সে যে চিত্রলেখা যাওয়ার প্রায় 1 ঘন্টা পরে ফ্ল্যাট বাড়ি ছেড়ে বেরোচ্ছে, এই তথ্য সিকিউরিটির কাছ থেকে সহজেই উদ্ধার করা যায়। অতএব 9টার সময় চিত্রলেখাও চলে গেছে, আবার 9টার সময় অন্নদাও বেরোচ্ছে। দুটো কিছুতেই মিলানো যাবে না। তাছাড়া যিনি ছেলের জন্য এত কনসার্ন, তিনি ছেলেরকে ভেজিটেবল স্ট্রু দিচ্ছেন না চিকেন স্ট্রু দিচ্ছেন তা ঠিক মাথায় রাখতে পারেননি, কারণ তিনি তো ছেলেকে সেদিন খাবারই দেননি। তার আগেই মিতিন একটু থামলো, একটানা কথা বলে হাঁপিয়ে গেছে। দম নিল খানিক, তারপর বলল, চিত্রলেখার ওপর আপনার এত আক্রোশ কেন অপর্ণা দেবী? নিরীহ মেয়েটাকে এভাবে ফাঁসাতে চাইছিলেন? যা করেছি বেশ করেছি, আমার ছেলের ভালোর জন্যই করেছি। দগ্ধে মোড়ার হাত থেকে ওকে আমি মুক্তি দিয়েছি। যে ওকে এত কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়বো কেন? চিৎকার ক্রমশ কান্নায় বদলে যাচ্ছে। বুক ফাটা কান্নায় ডুকরে ডুকরে উঠছেন অপর্ণা। গোটা ফ্ল্যাট মুথিত হচ্ছে হাহাকারে। মিতিনের বুকটাও মুচড়ে মুচড়ে উঠছিল। আহারে, একজন মা কত যন্ত্রণা পেলে তবেই না এভাবে সন্তানকে পুত্র স্নেহ এত তীব্র হয়। মিতিন এখন কি করবে? নিঃশব্দে চলে যাবে এখান থেকে? না, তা হয় না। চিত্রলেখাকেও তো বাঁচতে হবে।
কাঁপা কাঁপা পায়ে টেলিফোনের দিকে এগিয়ে গেল মিতিন। এতক্ষণ শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি গোয়েন্দা চরিত্রের গল্প মারণ বাতাস। ভাষ্যপাঠে আমি অগ্নিশ, গল্প পাঠে শ্রীপর্ণা এবং বিভিন্ন চরিত্রে ইন্সপেক্টর অনিশ্চয়ের ভূমিকায় সম্রাট, চিত্রলেখার ভূমিকায় সৃঞ্জনা, অভিরূপের চরিত্রে সুতনু, অপর্ণা দেবীর চরিত্রে অতসী চ্যাটার্জি, রানীমাসির চরিত্রে শ্রীপর্ণা, অন্নদার চরিত্র এবং প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায় ওরফে মিতিনের চরিত্রে রচনা। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আমাদের বিশেষ ধন্যবাদ অতসী চ্যাটার্জিকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য। গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রতি সপ্তাহের নতুন গল্পগুলির নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।